আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলে এসেছি আপনাদের কাছে বেসিক ক্যালিগ্রাফি কোর্সের ৯ নম্বর পর্ব নিয়ে। আমরা এর আগের ৩টি ভিডিওতে শিখেছি কিভাবে ব্যাকগ্রাউন্ড কালার করতে হয়। গত ৩টি ভিডিওর মধ্যে প্রথম ভিডিওটি হলো কিভাবে ব্যাকগ্রাউন্ড কালার করব অ্যাক্রিলিক কালার দিয়ে, এবং পরের দুইটা শিখেছি কিভাবে আমরা জল রং দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার করব। সুতরাং আপনারা যদি সেই ভিডিওগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পেরেছেন হয়তো কিভাবে ব্যাকগ্রাউন্ড কালার করতে হয়। আমি চেয়েছিলাম ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে আরও ৩-৪টা ভিডিও দিব, তবে মনে হলো এখন আর ব্যাকগ্রাউন্ড কালার করার কোনো ভিডিও না দিই, আগে প্রতিটা স্টেপ শিখিয়ে নেই, তারপর যে জিনিসটা বোঝাতে আমার সমস্যা হয়েছে অথবা আপনাদের বুঝতে সমস্যা হয়েছে সেই বিষয় নিয়ে আবার নতুন করে ভিডিও দিব। তাছাড়া অনেকেই ৬ নম্বর পর্বটা দেখে মনে করেছেন হয়তো এখানেই কোর্স শেষ করে দিয়েছি। আসলে আপনারা বিষয়টা বুঝতে পারেননি, যেহেতু ক্যালিগ্রাফি কোর্স আমি করাচ্ছি সেহেতু কিভাবে করালে সুন্দর হবে এবং আপনারা সহজে বুঝতে পারবেন সেটা ভালো করেই বুঝি, তাই প্রতিটা স্টেপ আলাদা আলাদা করে ভিডিও দিচ্ছি। নয়তো দেখা যাবে আপনারা যা কিছুই শিখিয়েছি সব কিছুর মধ্যে জগা খিচুড়ি লাগিয়ে দিবেন, অর্থাৎ যখন সব বিষয়গুলো আমি একসাথে উল্লেখ করব এবং সব কিছু আপনাদেরকে একসাথে দেখাবো তখন আপনারা কোনটার পর কোনটা করবেন তা বুঝতে পারবেন না এবং প্যাচ লাগিয়ে দিবেন। এজন্য প্রতিটা স্টেপ আলাদা আলাদা করে দিচ্ছি। আর যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড কালার করার পর্ব চলছিল সেহেতু কয়েকটা ভিডিও দিয়েছি যেন ব্যাকগ্রাউন্ড কালার করতে আপনাদের সহজ হয়। তবে আপনাদের কথায় আবার ফিরে এসেছি অন্য স্টেপে। ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে করতে হবে সেটা আমরা পরবর্তী ভিডিওতে শিখব ইনশাআল্লাহ। ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে অনেকগুলো ভিডিও করার কারণ একটাই, তা হলো ক্যালিগ্রাফি করার ক্ষেত্রে সবচেয়ে মেইন যে বিষয়টা তা হলো ব্যাকগ্রাউন্ড কালার। যদি ব্যাকগ্রাউন্ড কালার সুন্দর না হয় তাহলে ক্যালিগ্রাফিটার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। তাই ব্যাকগ্রাউন্ড কালার যেহেতু সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, তাই ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে কয়েকটা ভিডিও থাকবে। যেহেতু 3টা ভিডিও গিয়েছে তবে আশা করি আরও কয়েকটি ভিডিও দিব ইনশাআল্লাহ। আর ভেবেছিলাম কিভাবে পেপারে অ্যাক্রিলিক কালার রং করবেন তা নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো, তবে এখন আর নিয়ে আসছি না, ইনশাল্লাহ পরবর্তীতে কখনো নিয়ে আসবো। তবে বলে দিই কিভাবে পেপারের মধ্যে অ্যাক্রিলিক কালার ব্যবহার করবেন। পেপারে অ্যাক্রিলিক কালার ব্যবহার করার ক্ষেত্রে আমি যে প্রথম নিয়মটা দেখিয়েছি, অর্থাৎ অ্যাক্রিলিক কালার করার যে নিয়মটা আমি দেখিয়েছি ক্যানভাসে করার ক্ষেত্রে, সেই নিয়মটাই ব্যবহার করবেন। তবে অবশ্য পেপারে ব্যবহার করার ক্ষেত্রে পানি ব্যবহার করবেন না, যেভাবে জল রঙে আমরা পানি ব্যবহার করেছি। তো আর পেঁচাল না পেরে আজকের মূল টপিক নিয়ে আমরা আলোচনা করা শুরু করে দিই। আজকের মূল টপিক হলো আমরা কিভাবে লেখা নিচে ছায়া দিব, অর্থাৎ আমরা যে ক্যালিগ্রাফিটা করব, অর্থাৎ যে শব্দের ক্যালিগ্রাফি করব সেই শব্দের নিচে আমরা কিভাবে একটা ছায়া এখানে অ্যাড করব, অর্থাৎ যেন বোঝা যায় যেন আমাদের ক্যালিগ্রাফিতে একটা 3D ভাব আসে এবং বোঝা যায় যেন আমাদের শব্দটা উপরে রয়েছে এবং রোদ্রে বা কোনো আলোর কারণে নিচে ছায়া পড়ে রয়েছে। ছায়া দেওয়ার ক্ষেত্রে আমরা যেভাবে জল রং দিয়ে ছায়া দিয়েছিলাম ঠিক সেভাবেই এখানেও দিব, তবে এখানে আমরা শুধুমাত্রই কালো রং ব্যবহার করব। প্রথমে একটা ব্রাশ নিয়ে ব্রাশে কালো রং ভরিয়ে নেবেন, তারপর আমরা যে কোনো এক সাইডে সেই কালো রংটা ব্যবহার করব। অর্থাৎ আমাদের আলোটা যদি ডান দিকে থাকে তাহলে ছায়াটা থাকবে বাম দিকে, আর যদি আমাদের আলো বাম দিকে থাকে তাহলে ছায়া থাকবে ডান দিকে। আর চেষ্টা করবেন ছায়াটা বাম দিকে অথবা ডান দিকে নিচের দিকে রাখা, অর্থাৎ আমাদের আলোর দিকটা রাখতে হবে ডান দিকে বা বাম দিকের উপরে কোণার মধ্যে, সেই হিসেবে আমাদের ছায়াটা ব্যালেন্স করতে হবে। এরপর আমরা ব্রাশটাতে পানি ভরিয়ে সেই কালো রংটাকে আস্তে আস্তে হালকার দিকে নিয়ে যাব, অর্থাৎ লেখার পাশ দিয়ে গাঢ় হবে আর সাইড দিয়ে হালকা হবে, অর্থাৎ যত লেখার থেকে দূরের দিকে যাবে তত কালো রংটা যেন হালকা হয়ে যায়। এক্ষেত্রে আপনি যত পানি বেশি ব্যবহার করবেন ততই ছায়াটা ছড়ে যাবে। এখানে জল রঙের ব্যবহারটা অনেকটা উপকারে আসে, অর্থাৎ আপনি যদি জল রং ব্যবহার করা শিখতে পারেন তাহলে এখানে ছায়াটা সুন্দর করে দিতে পারবেন। তো আমি এভাবে পুরো লেখাটাতে ছায়া দিয়ে নিচ্ছি। এটা অনেক সময় নিয়ে আপনাদের করতে হবে, যত সময় নিয়ে করবেন ততটাই আপনাদের ছায়াটা সুন্দর হবে। তো আমি আবারও বলে দিচ্ছি কিভাবে আমি ছায়াটা দিচ্ছি। প্রথমে ব্রাশে কালো রং ভরিয়ে লেখার যে কোনো এক সাইডে সেই কালো রংটা ভরিয়ে নেবেন, অতঃপর ব্রাশটাতে পানি নিয়ে আস্তে আস্তে হালকা করে দিবেন, অর্থাৎ লেখা থেকে যত দূরের দিকে যাবে তত হালকা করবেন আর লেখার যত কাছে থাকবে তত গাঢ় রাখবেন কালো রংটা। আর এইভাবে করতে গেলে পানি অনেকবার ব্যবহার করতে হয়, অর্থাৎ শুধু একবারেই যে আপনি সুন্দর করে ফেলবেন তা কিন্তু নয়, বরং প্রথমে হালকা পানি নিয়ে লেখার সাইড থেকে একটু করে হালকা করবেন, অতঃপর আবার পানি নিয়ে
আর একটু হালকা করবেন, একটু দূরের দিকে, অতঃপর এইভাবে করতেই থাকবেন। তাহলে দেখা যাবে একসময় আপনার কাছেই মনে হবে যে না, এখন ঠিক আছে ছায়াটা। তো আপনারা আমার ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করুন যে আমি কিভাবে এই ছায়াটা দিচ্ছি। আর হ্যাঁ, কখনো যদি একবার ছায়া দেওয়ার পর দেখা যায় ছায়াটা একদম হালকা হয়ে গেছে এবং ছায়াটা বোঝা যাচ্ছে না, তাহলে দ্বিতীয়বার আবার ব্যবহার করুন, যেভাবে আমি এখানে ব্যবহার করছি। দেখুন, প্রথমে আমি একবার ছায়াটা দিয়েছি কিন্তু দেখা যাচ্ছে ছায়াটা একদম হালকা হয়ে গিয়েছে, সেজন্য আমি আবার ছায়াটা দিচ্ছি। বাকি ছায়াটুকু দিতে দিতে কিছু প্রশ্নের উত্তর দিয়ে দেই। এক ভাই প্রশ্ন করেছেন যে ভিডিওতে মাঝে মাঝে দেখা যাচ্ছে আপনাকে কি যেন স্প্রে করছেন, আসলে সেই জিনিসটা কি? এর উত্তরে আমি বলবো, ভাই এটা তেমন কিছু না, এটা হলো পানি। আমরা পানি ব্যবহার করি যেন রংটা শুকিয়ে না যায় এবং আমাদের রং মিশ্রণ করতে সহজ হয়। আরেকজন প্রশ্ন করেছিলেন যে আমরা আরবি লেখার ক্ষেত্রে অনেকগুলো চিহ্ন ব্যবহার করি, সেগুলো কি নিজের মন মতো দেওয়া যাবে নাকি নির্দিষ্ট কোনো নিয়ম আছে সেগুলো দেওয়ার? এর উত্তরে আমি বলবো যে ভাই, সেগুলো আপনি আপনার মন মতো দিতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। তবে বিষয়টা খেয়াল রাখতে হবে যে কোথায় কোন চিহ্নটা দিলে সুন্দর দেখাবে, সেখানে সেই চিহ্নটা ব্যবহার করুন, নয়তো দেখা যাবে অনেক হিজিবিজি হয়ে যাবে আপনার ক্যালিগ্রাফিটা, যা ক্যালিগ্রাফির সৌন্দর্য নষ্ট করে দিবে। তো আরেকটি প্রশ্ন দিয়ে আজকের ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি। আরেক ভাই প্রশ্ন করেছেন, গ্রাফিতি করার ক্ষেত্রে শুধু কি হরফ লিখলেই হবে নাকি কোনো শব্দ লিখতে হয়, বা হরফ লিখতে হলে কি হরফ লিখতে হবে নাকি যে কোনো হরফ লিখলেই হবে? এর উত্তর হলো যে ভাই, গ্রাফিতি করার ক্ষেত্রে কোনো শব্দ লিখতে হয় না, বরং শুধু হরফ লিখতে হয়। আর আপনি যে ডিজাইনটা করবেন, অর্থাৎ গোল বা চতুর্ভুজ যে আকারই করেন না কেন, সেই আকারটা পূরণ করার জন্য আপনি যে হরফ লিখলে জায়গাটা পূরণ করতে পারবেন সেই হরফটাই লিখুন। অর্থাৎ জায়গাটা পূরণ করার জন্য যেভাবে যে কোনো হরফ লিখতে পারবেন, লিখতে পারলেই আপনার গ্রাফিতি হয়ে যাবে। তো আজকে বিদায় নিচ্ছি এখানেই। আপনারা যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটার জন্য আমি খুবই দুঃখিত যে দেখা যাচ্ছে অনেক সময় আমি কাজ করছি কিন্তু ভিডিওতে কাজটা তেমন দেখা যাচ্ছে না, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ইনশাআল্লাহ কিভাবে ছায়া দিবেন তা নিয়ে আরও ভিডিও আসবে, সেগুলো থেকে আপনারা শিখতে পারবেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ফি আমানিল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেন আমিও সুস্থ থাকি এবং আপনাদের কাছে বাকি ভিডিওগুলো নিয়ে আসতে পারি।